সবাইকে স্বাগতম জানাচ্ছি বুয়েট ক্যারিয়ার ক্লাব আয়োজিত প্রফেশনালস অফ বুয়েটের চতুর্থ পর্বে। আমি আফসানা ইসলাম কেয়া এবং আমার সাথে রয়েছেন উদ্যোক্তাদের জগতে বুয়েটের গর্ব দীপ্ত সাহা ভাইয়া। দীপ্ত ভাইয়া বর্তমানে তার স্টার্টআপ খামারিতে বিজনেস লিড হিসেবে কর্মরত আছেন। ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে পড়াশোনা করেও নিজের উদ্যোগকে বাস্তবায়ন করে স্বপ্ন পূরণের ক্ষেত্রে তিনি আমাদের সকলের জন্য এক অসাধারণ অনুপ্রেরণা। তাহলে আর দেরি না করে চলুন দীপ্ত সাহা ভাইয়ার কাছেই জেনে নেওয়া যাক তার ক্যারিয়ারের পথ চলা সম্পর্কে। গল্পের শুরুটা করতে চাই বুয়েট থেকেই। বুয়েট লাইফে একাডেমিক চ্যালেঞ্জগুলোর পাশাপাশি আর কি কি কাজ করে এই স্টার্টআপের জন্য প্রিপারেশন নিয়েছিলেন? আমার মনে হয় দ্য বিগেস্ট প্রিপারেশন ওয়াজ আমি একাডেমিক্যালি খুব একটা ভালো ছিলাম না। যেহেতু একাডেমিক্যালি খুব একটা ভালো ছিলাম না, ওই ব্যাপারটাকে কম্পেনসেট করতে গিয়ে আমি ভার্সিটি লাইফে অন্য অনেক রকম অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ ছিলাম। ক্লাব অ্যাক্টিভিটিস করতাম, ডিবেট ক্লাবের সাথে শুরুর দিকে বেশ ভালো যাতায়াত ছিল। ওইখানে আশেপাশে এত নলেজেবল মানুষ ছিল, তাদের সাথে উঠতে বসতে গিয়ে অনেক ব্যাপারে অনেক ইন ডেপথ নলেজ তৈরি হয়েছে। আমি ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ ছিলাম, ছাত্র রাজনীতি করেছি খুব মন দিয়ে। তো মন দিয়ে ছাত্র রাজনীতি করতে গিয়ে শুধু বুয়েট না, বুয়েটের আশেপাশের অন্য অনেক বিশ্ববিদ্যালয়, কলেজ, এইগুলোর ছাত্রছাত্রীদের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে, তাদের লাইফস্টাইল সম্বন্ধে জানা হয়েছে। একটা যে কোনো পরিস্থিতি থেকে আমি বা আমার আশেপাশের মানুষজন কিভাবে ভাবে আর ঢাকার বাইরের একটা কলেজে পড়া ছেলে কিভাবে ভাবে, এই যে চিন্তার পার্থক্যটা, সামাজিক শ্রেণীভেদে কিভাবে এক একটা ইস্যু খুব প্রকট এবং কারো কাছে প্রকট কারো কাছে প্রচ্ছন্ন হয়ে ওঠে, এই ব্যাপারগুলো মূলত ছাত্র রাজনীতির মাধ্যমে শেখা হয়েছে। আর এর বাইরে বিভিন্ন রকম বিজনেস কেস কম্পিটিশন, আইডিয়া চ্যালেঞ্জ, এগুলোতে পার্টিসিপেট করেছি। একটা বিজনেস কেস কম্পিটিশনে আমরা যখন থার্ড ইয়ারে পড়ি, ওইটায় আমরা ন্যাশনালসে জিতে ইন্টারন্যাশনালসে বা এশিয়ান রিজনালসে কম্পিট করতে দেশের বাইরে যাওয়া হয়। চায়নাতে গিয়েছিলাম, ওইখানে আমরা রিজনাল ফাইনালিস্ট ছিলাম। ওই বয়সে ওইটা অনেক বড় এক্সপোজার ছিল। সো এটার পরে কনফিডেন্স অনেক বাড়ে এবং একটা আইডিয়ার পেছনে যে দিনের পর দিন লেগে থাকতে হয়, সেটাকে ডেভেলপ করতে হয়, মার্কেট টেস্টিং করতে হয়, পাইলটিংয়ের মধ্যে দিয়ে নিয়ে যেতে হয়, এই যে বেসিক নলেজগুলো, এইটা মূলত ওই সময় তৈরি হয়। তখন একবারও মাথায় আসে নাই যে একটা সময় গিয়ে স্টার্ট আপ করবো বা এই ধরনের অ্যাক্টিভিটির সাথে জড়িত হব, বাট পরে যখন স্টার্ট আপ করতে এসেছি তখন মনে হয়েছে অভিজ্ঞতাগুলো বেশ কাজে দিয়েছে। এবারে চলে আসি স্টার্টআপ শুরুর গল্পে। স্টার্টআপ করবেন এই চিন্তাটা প্রথম কবে এসেছিল? স্টার্ট আপ করার চিন্তা প্রথম মাথায় আসে আমরা যখন ভার্সিটির ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টারের পড়া শেষ করেছি, পরীক্ষা শেষ, টার্ম ব্রেক চলছে। আমি মূলত থার্ড ইয়ারের শেষের দিক থেকেই আমি যেভাবে আমার ভার্সিটি লাইফটা কাটাচ্ছিলাম ওইটার উপর কিছুটা বিরক্ত হওয়া আমার শুরু হয়। আমি আসলে স্টুডেন্ট পলিটিক্স, ক্লাব অ্যাক্টিভিটিস সহ বিভিন্ন যেসব কাজে ইনভলভ ছিলাম প্রত্যেকটাই বহুমাত্রিক ব্যর্থতার সম্মুখীন হই। তখন ভাবছিলাম যে তাহলে আরও এক্সাইটিং কিছু একটা করতে হবে, কারণ শুধু টিউশনি করে এবং খারাপ রেজাল্ট করে তো আমার ভার্সিটি লাইফ শেষ হয়ে যেতে পারে না। সো তখন বিভিন্ন আইডিয়া নিয়ে, যেহেতু এর আগে বিজনেস কেস কম্পিটিশনগুলো করা হয়েছিল, তখন মাথায় আসে যে আসলে মানে ব্যবসা করার নিরিখে কোনো কিছু করা যেতে পারে কিনা। আমি আমার একজন ব্যাচমেটের সাথে এটা নিয়ে শেয়ার করতাম। আমার মনে আছে আমাদের হলের গেস্ট রুমে আমরা প্রথম একটা মিটিং করি। আমাদের প্রথম আইডিয়া ছিল যে আমরা কোনোভাবে আমাদের যে মেডিসিন শপগুলো আছে, ফার্মাসিগুলো, ওইগুলোকে আমরা কি ডিজিটালাইজ করতে পারি কিনা বা কোনো একটা প্ল্যাটফর্মে আনতে পারি কিনা, এই আইডিয়া নিয়ে আমরা আমাদের কনভারসেশন শুরু করেছিলাম। তারপরে আমরা একটা খুব ইন্টারেস্টিং কাজ করি যে প্রথমে আমরা দেখি যে বাংলাদেশের বাস্তবতার নিরিখে কী কী আইডিয়া নিয়ে কাজ করা যেতে পারে, কয়েকটা আইডিয়া শর্টলিস্ট করি এবং সেই আইডিয়াগুলো তো এখন ভ্যালিডেশন লাগবে। তো আমরা যেটা করি, বুয়েটের সাকসেসফুল বিজনেস এন্টারপ্রাইজ আছে এমন লোকজনের একটা লিস্ট করি অ্যালামনাইদের, এবং তাদেরকে আমরা অ্যাপ্রোচ করি, তাদেরকে ফোন করি, মেল করি, লিঙ্কডইনে নক করি, করে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিই, তাদের কাছে মেন্টরশিপ চাই, আইডিয়ার ব্যাপারে ফিডব্যাক চাই এবং কারো কাছে ইনভেস্টমেন্ট চাই। এই প্রসেসের মধ্য দিয়ে আমাদের একটা কমপ্লিট জার্নি হয়ে যায় আইডিয়া ভ্যালিডেশনের। বিকজ যারা টেক ইন্ডাস্ট্রিতে আছেন কিংবা যারা অন্য কোনো ভেঞ্চার করে সাকসেসফুল এন্টারপ্রেনার হয়েছেন, তারা তো আসলে জানেন যে একটা নতুন উদ্যোগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে কী কী প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় এবং কী কী ফাইন টিউনিং করতে হয় ফাউন্ডারদেরকে। সো এইটা একটা খুব এক্সাইটিং জার্নি ছিল। আমার এন্টায়ার 4-2 কেটেছে আসলে এই ব্যস্ততায়। বুয়েটের সবাই তো জানে যে র্যাগের সময়, মানে র্যাগ টার্মটায় সবাই খুব এনজয় করে, কনসার্টগুলো পার্টিসিপেট করে, বাট আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি ক্লাস, ল্যাব এর বাইরে এই স্টার্ট আপ নিয়ে খুব দৌড়াদৌড়ি করেছি আমার ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টারের দিনগুলোয়।
উদ্যোক্তা হওয়ার পিছনে আপনার সবচেয়ে বড় মোটিভেশনটা কি ছিল? কেন উদ্যোক্তা হওয়া উচিত? আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার উদ্যোক্তা হওয়ার মোটিভেশন আর আমার নিজের জীবনের মোটিভেশন দুটো আসলে সেম। আমি সবসময় এমন কিছু করতে চেয়েছি যেটা আসলে ম্যাস পিপলের লাইফকে ম্যাসিভ স্কেলে ইনফ্লুয়েন্স করবে। সো এখন সেটা করার উপায় হচ্ছে খুব বেশি না আসলে, মানে আমি আমার জীবনটা এই জায়গায় শেষ করতে চাই না যে আমার আশেপাশে 100 মানুষ আছে, তারা আমাকে চেনে, তারা আমাকে জানে, এবং আমি আমার জীবন শেষ করে দিয়েছি। আমি সবসময় চাইতাম অনেক লার্জার অডিয়েন্সের কাছে রিচ করতে। সো এই জন্যই এইটাই মূলত ছিল সবসময় রাজনীতি করা, ক্লাব করা বা বিজনেস কম্পিটিশনগুলো করার। এইটা একটা অনেক বড় মোটিভেশন ছিল যে আমি অনেক মানুষের সাথে পরিচিত হব, আস্তে আস্তে তাদের সাথে কথাবার্তা হবে, তাদের জীবনের কোনো একটা পার্টে আমার একটা এন্ট্রি হবে, আমার জীবনের অনেক আইডিওলজি, অনেক থট প্রসেস তাদের দ্বারা ইনফ্লুয়েসড হবে। সো আমার কাছে মনে হয়েছে আমি যে ইন্ডাস্ট্রিতে আসলে কাজ করি, এগ্রোটেক, আমি এমন সব মানুষদের সাথে কাজ করি, আমি এই বিজনেসে না আসলে আমার ওনাদের সাথে কখনো দেখাই হতো না। এবং আমরা সারা বছর যেসব অ্যাক্টিভিটি করে থাকি খামারের মাধ্যমে, আমরা সরাসরি মানুষের তথা কৃষকদের জীবনের সাথে ইন্টারাক্ট করি, তাদের জীবনের বিভিন্ন প্রাপ্তি অপ্রাপ্তি, সমস্যার সম্ভাবনা, এইগুলোর উপরেই দাঁড়িয়ে আছে আমাদের এন্টায়ার বিজনেস মডেলটা। সো এই যে একটা লার্জার অডিয়েন্সের সাথে কাজ করা, অনেক মানুষের জীবনের সরাসরি ইনফ্লুয়েন্স করতে পারার ক্ষমতা, এই জিনিসগুলোকে আমি খুব অ্যাসপায়ার করতাম। সো আমার কাছে মনে হয় দিস ইজ দ্য বিগেস্ট মোটিভেশন অফ বিং অ্যান এন্টারপ্রেনার ইন মাই লাইফ। খামারি সম্পর্কে জানতে চাই, আপনারা এখন কোথায় দাঁড়িয়ে আছেন এবং ভবিষ্যতের টাইম লাইনে এটাকে কিভাবে এনভিশন করেন? খামারে নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হবে আমাদের দেশের ডেয়ারি অ্যান্ড লাইভস্টক সেক্টরে একজন প্রান্তিক কৃষক আসলে কোথায় দাঁড়িয়ে আছেন। একজন প্রান্তিক কৃষকের জীবনকে আমরা যদি একটা 360 ডিগ্রি মডেল হিসেবে চিন্তা করি, তাহলে সেখানে আসলে 4টা কোয়াড্রেন্ট আছে। একটা কোয়াড্রেন্টে আছে ইনপুট, ফিড, ভ্যাকসিন, এগুলো। একটা কোয়াড্রেন্টে আছে ফাইন্যান্স, কৃষক কি ফর্মাল ব্যাংকিংয়ের অ্যাক্সেস পাচ্ছে কিনা, লোন পাচ্ছে কিনা, এই ব্যাপারগুলো। আরেকটা কোয়াড্রেন্টে আছে মেকানাইজেশনের স্কোপ, কৃষক কি তার গরুর দুধটাকে প্রসেসিং করে ঘি, ছানা, মিষ্টি এগুলো বানাতে পারছে কিনা। এবং আরেকটা পার্টে আছে সেলস, কৃষক কি তার যে আউটপুটটাই আছে, সেটা দুধ হোক, সেটা গরু হোক, কিংবা অন্য কিছু হোক, সেটা বিক্রি করতে পারছে কিনা। সো এই 4টা কোয়াড্রেন্টের মধ্যে আমরা সর্বশেষটায় এখন কাজ করছি। আমরা মূলত কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য কিনি এবং সরাসরি সেই পণ্যটা গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছি। এই মডেলটাকে D2C, ডিরেক্ট টু কনজিউমার মডেল বলা হয়। অনেক জায়গায় এটাকে ফার্ম টু ফর্ক কনসেপ্টও বলা হতে পারে। এই প্রক্রিয়ার মধ্যে একটা কৃষককে আনতে গিয়ে আমরা কৃষকের কাছে যে দুইটা জিনিস চাই, তার একটা হচ্ছে সে আমাদের সুপারভাইজ ফার্মিং মডেলটা ফলো করবে। আমরা আমাদের ফিল্ড লেভেলে যারা ভেটেরিনারি স্পেশালিস্ট আছে, লাইভস্টক স্পেশালিস্ট আছে, তাদের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী খামার পরিচালনা করবে। এবং খামার পরিচালনার যে বাকি 3টি অ্যাসপেক্ট, অর্থাৎ ফার্ম ম্যানেজমেন্ট, ফিন্যান্স, ইনপুট, প্রসেসিং, এই প্রত্যেকটি পার্টের ডেটা সে আমাদেরকে প্রোভাইড করবে। সো তার মাধ্যমে আমরা ভবিষ্যতে ওই 3টি সেগমেন্টেও প্লে করার অপরচুনিটিটা পাবো। এখন প্রশ্ন আসতে পারে যে আপনারা কেন আউটপুটে প্রথম প্লে করছেন? কারণ কৃষকের জীবনের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সে বিক্রি করতে পারে না সঠিক দামে। ধরেন লকডাউন হচ্ছে, গরুর দাম পড়ে গেছে, সারা বছর ধরে সে কোরবানির জন্য গরু প্রিপেয়ার করলো, কিন্তু সেই গরু সে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছে না। লকডাউনের কারণে মিষ্টির দোকান বন্ধ, বা কোনো একটা কারণে মিষ্টির দোকান তার কাছ থেকে ন্যায্য মূল্যে দুধ কিনছে না, তখন সে আসলে এই দুধ কোথায় বিক্রি করবে সে বুঝতে পারে না। তা আমরা মূলত কৃষকের সবচেয়ে বড় পেইন পয়েন্টটা অ্যাড্রেস করে তাদের বন্ধু হওয়ার চেষ্টা করছি, তাদের সাথে রেগুলার একটা ট্র্যাকশনে ঢোকার চেষ্টা করছি। এই রেগুলার ট্র্যাকশনটা এনশিওর যখন হবে, তখন আপনি তাকে ক্রেডিটে ইনপুট দিতে পারবেন, ক্রেডিটে এগ্রো মেশিনারিজ অফার করতে পারবেন। তাকে যখন আপনি তার পুরো অ্যাকাউন্টস জানবেন, ফাইন্যান্সিয়ালস জানবেন, তখন আপনি তাকে ফর্মাল ব্যাংকিংয়ের সাথে ইন্ট্রোডিউস করে দিতে পারবেন। সো খামারিকে আমি এনভিশন করি একটা সময় পরে সারা বাংলাদেশের সকল ইউনিয়ন পর্যায়ে আমাদের কালেকশন সেন্টার থাকবে, আমাদের কৃষক সেবা কেন্দ্র থাকবে। সেই সেবা কেন্দ্রে 4টা জিনিস আমি এনভিশন করি। তার একটা পার্ট হচ্ছে একটা ইনপুট স্টোর, সেখান থেকে কৃষক তার সিড, ফিড এবং মেডিসিন কিনতে পারবে। আরেকটা জায়গায় একটা এজেন্ট ব্যাংকিংয়ের মডেল থাকবে, যেখান থেকে কৃষক তার একটা ডিজিটাল ইকোনমিতে তার অনুপ্রবেশ ঘটবে। আরেকটা পার্টে থাকবে হচ্ছে আমাদের একটা ছোটোখাটো প্রসেসিং সেন্টার, যেখানে কৃষকের যেসব
কাঁচামাল আছে, যেমন দুধ বা গরু, সেখান থেকে আমরা সেটাকে প্রসেসিং করে হাই ভ্যালু প্রোডাক্টে পরিণত করতে পারবো, এবং ফাইনালি সে এই কেনা বেচাটা আমাদের সাথে করবে এবং সেখানে পেমেন্ট নিয়ে কোনো ডিলে হবে না, কৃষকের কোনো হয়রানি হবে না। সো আমি খামারিকে এনভিশন করি একটা ফুল স্ট্যাক ফার্মার সলিউশন হিসেবে, ফার্মিং সলিউশন হিসেবে, যেখান থেকে কৃষক তার জীবনের সকল অ্যাসপেক্টের সকল সমস্যার সমাধান পাবে। আপনি স্টার্টআপে নিজের পরিচয় দেন বিজনেস লিড হিসেবে, কিন্তু বিজনেস রিলেটেড কোনো একাডেমিক পড়াশোনা করেননি। এই জার্নিটা একটু শুনতে চাই। ভালো প্রশ্ন। বাংলাদেশের মজাটা এটাই, বাংলাদেশের সবাই ডাক্তার, সবাই ক্রিকেট বিশেষজ্ঞ, সবাই ব্যবসায়ী, সবাই সবকিছু বোঝে, অথচ আমরা জাতিগতভাবে খুব একটা বড় কিছু অ্যাচিভ করতে পারছি না। এটাই দেশের চাপ। তো আমরাও আসলে ওই সাহস থেকে নেমে পড়া, কোনো প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছাড়া। প্রাতিষ্ঠানিক পড়াশোনা থাকলে হয়তো আরও বেটার করতে পারতাম। তো আমার অর্গানাইজেশনে বিজনেস লিড হিসেবে আমার যেটা কাজ, সেটা হচ্ছে আমাদের নতুন নতুন বিজনেস অ্যাভিনিউগুলো এক্সপ্লোর করা। এক্সিস্টিং বিজনেস অ্যাভিনিউগুলোতে অপারেশনসে কোনো ঝামেলা হলে সেইখানে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে সেটাকে ডিল করা, ইনভেস্টমেন্ট রেডিনেসটাকে ত্বরান্বিত করা, ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ম্যানেজ করা, নতুন ইনভেস্টরের সাথে কমিউনিকেট করা, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট করা। সো এই জায়গাগুলোতে আসলে করতে করতে শেখা হয়েছে। চ্যালেঞ্জ ছিল অনেক। আসলে আমাদের ব্যাপারটা যেটা ছিল, আমাদের আসলে ব্যর্থ হওয়ার লাক্সারিটা ছিল না। সো যেহেতু ব্যর্থ হওয়ার সুযোগ নেই, সুতরাং সফল হতেই হবে। সো বারবার চেষ্টা করতে হবে। তবে আমার ডেফিনেটলি ইচ্ছা আছে ভবিষ্যতে ফাইন্যান্স, বিজনেস, এন্টারপ্রেনারশিপ এরকম কোনো একটা কিছু নিয়ে উচ্চতর পড়াশোনা করার। বিজনেসগুলো একটা সার্টেন শেপে আসলে হোপফুলি সে পড়াশোনাটা করার সুযোগ মিলবে। কৃষি একটা চ্যালেঞ্জিং ফিল্ড। এই ফিল্ডে কাজ করার জন্য মোটিভেশনটা কি ছিল? আপনার বা আপনার টিমের মধ্যে কি কি কোয়ালিটি রয়েছে এই ফিল্ডে কাজ করার জন্য? 2019-এর শুরুর দিকে আমরা যখন মার্কেটে স্টার্ট আপ করতে আসি, তখন আমাদের কাছে মনে হয়েছিল আমরা দিন শেষে একটা স্টার্ট আপ কোম্পানি বানাবো। স্টার্ট আপ আর নর্মাল ব্যবসার মধ্যে পার্থক্যটা হচ্ছে স্টার্ট আপ শুড বি সুপার স্কেলেবল, মানে এখানে গ্রোথ অনেক ম্যাটার করে। সো আমার জন্য অপশানগুলো কী ছিল? আমার জন্য অপশানগুলো ছিল প্রথমেই একটা টিপিক্যাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি হয়ে যাওয়া, যারা প্রজেক্ট বাই প্রজেক্ট করবে, একটা সময় পরে সার্টেন কিছু প্রোডাক্ট আসবে। ওইটা আমরা আসলে কেউই হতে চাই নাই। স্টার্ট আপের দিকে গেলে বাংলাদেশে এডটেক স্পেস তখন এমনিতে অনেক ক্রাউডেড ছিল। হেলথ টেক, ফিনটেক আমাদের কাছে সবসময় মনে হয়েছে এগুলো আসলে একটু ম্যাচিওর, আরও অনেক বেশি টাকা পয়সা নিয়ে এসে করতে হবে। আমরা আসলে হার্ডওয়্যার রিলেটেড টেকনোলজি বানাতে চেয়েছিলাম। সো তখন বিভিন্ন সার্কামস্টান্সেসটা এরকম ছিল, আমাদের সাথে বেশ কয়েকজন স্টেক হোল্ডারের কথা হচ্ছিল, এবং আমরা বুঝতে পেরেছিলাম এগ্রিকালচার ইজ অ্যান আনট্যাপড ফিল্ড, এবং এটার মার্কেট এন্ট্রি ব্যারিয়ার ইজ টু হাই। কারণ এইটা আসলে ঠিক এসি রুমে বসে করার ব্যবসা না, এখানে আপনার ফিল্ডে যেতে হবে, ফিল্ড লেভেলে কমিউনিকেশন করতে হবে। সো এইখানে অনেক বেশি কোম্পানি নেই। ই কমার্স আছে অনেক, এফ কমার্স আছে অনেক, কিন্তু মানে এগ্রোটেক হবে, ফার্মারের সাথে ডিরেক্টলি ডিল করবে, এই জায়গাগুলোর চ্যালেঞ্জগুলো আসলে অনেক হাই। এবং এইখানের স্কেলেবিলিটি ইস্যুটাও ঠিক ওই রকম না যে আমি একটা অ্যাপ বানালাম, 1000 ডাউনলোড হলো, আপনি আমাকে টাকা দেন, কালকে 1 মিলিয়ন ডাউনলোড হবে। এখানে আপনি যখন স্কেল করতে যাবেন তখন প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জিং। সো আমাদের কাছে তখন মনে হচ্ছিল যে আমাদের যে টেকনোলজি রেডিনেস আছে এবং আমাদের যে ফিল্ড লেভেলে কাজ করার ব্যাপারে কনফিডেন্সটা আছে, মানে আমি ওই পার্টটা আমি বেসিক্যালি ডিল করতাম। সো ওই জায়গাটা থেকে আমাদের এগ্রিকালচারে আসা। আর আসার পরে তো আমরা আসলে পুরো জার্নিটাই শিখতে শিখতে আগাচ্ছি। সো সেই জায়গায় গিয়ে আমার মনে হয়েছে যে এইখানে আসলে অনেক বেশি আপনার পাবলিক ডিলিংয়ে করতে হয়। সো এই পাবলিক ডিলিংয়েরটা আসলে অনেক সময় অনেক হ্যাসেল হয়। হিউজ ক্যাশ ড্রিভেন বিজনেস, রিস্ক ফ্যাক্টর ইজ ভেরি হাই। অন্যান্য ব্যবসায় আপনি ডিস্ট্রিবিউটরের কাছ থেকে বাকিতে নেবেন, ক্লায়েন্টকে বিক্রি করে ডিস্ট্রিবিউটরকে টাকা দিবেন। এই ব্যবসায় কৃষকের কাছ থেকে নগদে কিনবেন, পচনশীল দ্রব্যের সাপ্লাই চেইন রিস্ক আপনি বিয়ার করবেন, তারপরে মানুষ ক্যাশ অন ডেলিভারি দিবে। সো অনেক রকমভাবে ব্যবসাটা অনেক চ্যালেঞ্জিং, এবং অনেক বেশি মানুষ এখানে আসছে না। যেহেতু একটা লেস ক্রাউডেড স্পেস আমাদের কাছে মনে হয়েছে, একটা ব্লু ওশান মনে হয়েছে, দ্যাটস ওয়াই আমাদের কৃষিতে আসার মানে মোটিভেশনটা আসলে এরকমই ছিল যে এখানে আসলে আমরা হয়তো খুব তাড়াতাড়ি ভালো কিছু করতে পারবো। আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে কিভাবে মূল্যায়ন করবেন? আমার অবস্থান থেকে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে যদি মূল্যায়ন করতে যাই, সেই চেষ্টাটাই এক ধরনের ধৃষ্টতা হয়ে যাবে। সেটাই না যাই। বেশ কয়েক বছর হয়েছে আমাদের দেশে স্টার্টআপ, এন্টারপ্রেনারশিপ, ভেঞ্চার এই জিনিসগুলো আসলে জনপ্রিয় হওয়া শুরু হয়েছে। একটা জিনিস তৈরি হতে সময় লাগে, হাঁটি হাঁটি পা পা করে আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে। হয়তো অচিরে আমরা ইন্ডিয়ার মতো একটা মার্কেটে পরিণত হব, যেখানে আসলে দ্য মার্কেট উইল বি রিয়েলি হট,
জোম্যাটোর আইপিওর পরে আমরা সবাই যেটা দেখতে পাচ্ছি যে আর্লি স্টেজ ইনভেস্টররা বড় বড় রিটার্ন পেয়েছে, ভিসিরা ঘুরছে স্টার্টআপগুলোর পিছনে ইনভেস্ট করার জন্য। সো বাংলাদেশে হয়তো এমন একটা সময় আসবে, অচিরেই আসবে, এবং আমরা আসলে সেই সুদিনের অপেক্ষায় আছি। বাংলাদেশে উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতাগুলো কি মনে হয়েছে? আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে স্টার্টআপ বা নতুন একটা ব্যবসা শুরু করতে গেলে বেশ কিছু প্রবলেম হয়। আমাদের ব্যাংকিং সিস্টেমটা এখনো ঠিক স্টার্টআপ বান্ধব না। এটা অনেকটা ট্রেডিশনাল বিজনেস বা লোন মডেলিটির জন্য ভালো, বাট স্টার্টআপ ইনভেস্টমেন্ট কি এটার ব্যাপারে আমাদের দেশে আসলে এখনো অনেক ম্যাচিওর ইনভেস্টর, অনেক ম্যাচিওর অ্যাঞ্জেল ইনভেস্টর, অনেক ম্যাচিওর ইনস্টিটিউশনালাইজ ইনভেস্টর, এই জায়গাগুলোতে কিছু ঘাটতি আছে আমার এটা মনে হয়। এছাড়া বাংলাদেশে অনেক রকম রেগুলেটরি ইস্যুস তৈরি হয়। আমাদের দেশে একটা পেপার ওয়ার্ক করা অনেক একটা হ্যাসেলের কাজ। এই জিনিসগুলো কিন্তু মানে সবাই জানে, মানে বহুল আলোচিত, বহুল চর্চিত কিছু ব্যাপার। আর আরেকটা জিনিস মনে হয়, আমরা যখন দেশের বাইরে কারোর সাথে কথা বলতে চাই বা ফান্ড রেজিংয়ের চেষ্টা করি, আমার প্রথমে বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে হয়। তো বাংলাদেশে অনেক কাজ হচ্ছে, বাংলাদেশে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, বাংলাদেশে আপনারা আসুন, ইনভেস্ট করুন। তারপরে আমাদের এগ্রিকালচারকে ব্র্যান্ডিং করতে হয়। সবার শেষে খামারের কথা বলতে হয় যে ভাই বাংলাদেশে অনেক কিছু হচ্ছে, এগ্রিকালচার অনেক কিছু হবে। এই পুরো পিজাটার এই স্লাইসটা আমরা খামারি থেকে করতে চাই। আপনি কি এটার মধ্যে আসবেন কিনা? আমার মনে হয় আমাদের যদি ন্যাশনাল ইনিশিয়েটিভ থাকতো কোনো একটা, যেখানে আমাদের কান্ট্রি ব্র্যান্ডিং হবে বা এই যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেগুলো হবে, এইগুলো নিয়ে সরাসরি স্টার্টআপগুলো যদি অ্যাক্সেস পেত, শুধু বিগ বিজনেসগুলো না পেয়ে, আমার মনে হয় এইটা আরও বেটার হতো। মানে ইন্ডিয়া হায়দ্রাবাদের যে সেট আপটা দাঁড় করিয়েছে, আমরা যদি বাংলাদেশে ওই রকম একটা সেট আপ দাঁড় করাতে পারতাম, যেখানে অনেক রকম মানে ইনস্টিটিউশনালাইজ ইনভেস্টরে আসতো, স্টার্টআপের সাথে কমিউনিকেট করতে পারতো। হচ্ছে অবভিয়াসলি স্টার্টআপ বাংলাদেশ থেকে করছে, আইসিআর ডিভিশন থেকে করছে, বিডা আছে, বিডা থেকে করছে। বাট আমার মনে হয় এগুলো আরেকটু জোরদার হলে এবং সেখানে সবার অংশগ্রহণের সুযোগটা যত বাড়ানো যাবে ততই ভালো হবে। স্টুডেন্ট অবস্থায় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ফান্ডিংটা একটা বড় ইস্যু কিনা এ ব্যাপারে জানতে চাই। যে কোনো অবস্থায় স্টার্টআপ শুরু করতে ফান্ডিং একটা অনেক বড় ফ্যাক্ট। তবে স্টুডেন্ট অবস্থায় যেটা হয় যে স্টুডেন্ট অবস্থায় একটা পিছুটান থাকে, পড়াশোনার তো একটা প্রেশার থাকে, সো অল আউট প্লেটা করা যায় না। এবং আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের বেস্টটা না দিই, ততক্ষণ পর্যন্ত ফান্ডিংয়ের সকল রাস্তা আসলে মানে খোলে না। বিকজ ইনভেস্টররা কী দেখতে চায়, যে ইনভেস্টররা দেখতে চায় যে এই গ্রুপ অফ পিপল তাদের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, ইম্পর্টেন্ট এনার্জি, ইম্পর্টেন্ট ট্যালেন্টটাকে একটা খাতে বিনিয়োগ করছে, সেখানে আমি আমার টাকাটা ইনভেস্ট করছি। সো স্টুডেন্ট অবস্থায় এইটা একটা ব্যারিয়ার হতে পারে। তবে আমার কাছে মনে হয় স্টুডেন্ট অবস্থার অন্য একটা পজিটিভ জিনিস আছে। আমরা যখন ভার্সিটিতে পড়ি, আমাদের আশেপাশে অনেক রিসোর্স থাকে, অনেক ফ্রেন্ডস থাকে, যাদের সাথে আমরা হলে থাকি, ক্লাসরুম শেয়ার করি। পাশ করে যাওয়ার পরে কিন্তু এটা হয় না। সো আমার মনে হয় যে ওই সময়টায় যদি আমরা আমাদের মানে ক্লোজ সার্কেল বা ভার্সিটির সিনিয়র জুনিয়র কারো হেল্প নিয়ে আমাদের এমভিপিগুলো ডেভেলপ করতে পারি এবং ইজি অনেক ইউজার জার্নি দেখাতে পারি, তাহলে ওই জিনিসটা মানে বরং পজিটিভ হওয়ার একটা ভালো চান্স আছে। নতুন স্টার্টআপ খুলতে চায় এমন বুয়েটিয়ানদের জন্য যদি কিছু বলতেন। বাংলাদেশে কেউ যখন স্টার্টআপ শুরু করতে চায়, মোটিভেশনটা শুরু হয় বিল গেটস থেকে। প্রবলেম হচ্ছে বিল গেটস যে মার্কেটে অপারেট করেছেন, সেই মার্কেট আর আমাদের দেশের মার্কেট একই রকম না। এখানে আসলে প্রোডাক্ট ফার্স্ট বা টেকনোলজি ফার্স্ট কোম্পানিগুলা একই রকমভাবে ভালো করতে পারে না, রাদার সার্ভিস দিয়ে আমাদের অনেক ক্ষেত্রে শুরুটা করতে হয়। সো মানে পরামর্শ দেওয়ার লেভেলে তো আমি নাই, মানে ওই পরামর্শ কাউকে হয়তো ভেবে দিতে পারবো না। তবে আমার মনে হয় যে আমরা যখন কোনো নতুন একটা স্টার্টআপ করবো, আমাদের একটু আমাদের মার্কেট ডিনামিক্সটা বোঝা উচিত, যে কি করিলে কি হইবে, এই মেকানিজমটা যাতে আমাদের মাথায় থাকে, পড়াশোনাটা থাকে, তাহলে আমার মনে হয় ইজিলি ভালো করা যাবে। এবারে একটি ব্যক্তিগত প্রশ্ন, ইঞ্জিনিয়ার নাকি উদ্যোক্তা, নিজেকে কোনটি হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি আসলে খুব ভালো ইঞ্জিনিয়ার হতে পারি নাই। আমি ইঞ্জিনিয়ারিং মানে কোর ইঞ্জিনিয়ারিংয়ের যে ব্যাপারগুলো, কোডিং, ডিজাইনিং, এই ব্যাপারগুলো আমি খুবই দুর্বল। সো ইঞ্জিনিয়ারিং হিসাবে আমার পরিচয় দেওয়াটা কঠিন। বুয়েটান হিসাবে আমি পরিচয় দিতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি, কজ আমাদের যে স্ট্রং অ্যালামনাই নেটওয়ার্ক আছে, এরকম স্ট্রং অ্যালামনাই নেটওয়ার্ক হয়তো বাংলাদেশে খুব বেশি নেই। সো আমি এই নেটওয়ার্কের কাছ থেকে আমাদের আর্লি অ্যাডাপ্টার্স, আর্লি ইনভেস্টার্স, আর্লি কাস্টমার সবই পেয়েছি। সো এই পরিচয়টা নিয়ে আমি খুব কমফোর্টেবল, এবং আমি আসলে বলি যে আমি ইঞ্জিনিয়ারিং কম শিখেছি, রিয়েল লাইফ লেসন্স বইয়ের থেকে বেশি শিখেছি।
আর উদ্যোক্তা, বিজনেসম্যান, স্টার্ট আপ ফাউন্ডার, এই পরিচয়গুলো তো কখনো ফ্যান্সি, কখনো বাংলাদেশের সোসাইটিতে একটু আনকমফোর্টেবল। সো এত মানে পরিচয় নিয়ে, নাম নিয়ে এত মাথা ব্যথা যেতে চাই না। এমন একটা কিছু করার চেষ্টা করব যেটার মধ্যে ম্যাসিভ লেভেলে ইম্প্যাক্ট ক্রিয়েশন হবে, প্লাস দেয়ার উইল বি সাস্টেইনেবল বিজনেস অপরচুনিটিস অ্যাজ ওয়েল। তাহলেই মনে হয় যে এই যে জার্নিটার মধ্যে দিয়ে আছি, সেই জার্নিটার একটা কোনো জাস্টিফিকেশন নিজের কাছে অন্তত পাওয়া সম্ভব হবে।